আচ্ছা বলো তো তোমরা, অল ড্যাশ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল এখানে ইজ হবে নাকি আর, অথবা অল ড্যাশ ওয়েল অ্যাট হোম এখানে ইজ হবে নাকি আর? দেখি তোমরা কারা বলতে পারো। আমি বলে দিচ্ছি, এটার সাথে হবে ইজ, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আর সেকেন্ড সেন্টেন্সটা এটার সাথে হবে আর, অল আর ওয়েল অ্যাট হোম। এটার সাথে ইজ বসলো কেন এবং সেকেন্ড সেন্টেন্সেই বা আর বসলো কেন, সেটা জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। যারা কনফিউজড এই দুটো সেন্টেন্স নিয়ে বুঝতে হবে যে তাদের কিন্তু এই চ্যাপ্টারটা মানে এই টপিকটার উপর আরো বেশি করে গ্রিপ আনতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। চলো আজকে আমরা শিখবো কারেকশন অফ এরর, কতগুলো সেন্টেন্স নিয়ে নেব। এবং যারা মনে করছো যে এরর কারেকশনে তোমরা একদমই কাঁচা, কিছু বুঝতে পারো না, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই। এবার এক এক করে আমরা প্রত্যেকটা সেন্টেন্স দেখবো আর একদম বেসিক থেকে শিখবো, ঠিক আছে? যারা জানো তারা ভালো কথা, আগে থেকেই আনসার দেওয়ার চেষ্টা করবে, এবং যারা জানো না তারা কিন্তু আজকে তোমরা শিখে যাবে যে কিভাবে কারেকশন অফ এরর করতে হয়। চলো একদম বেসিক থেকে আমরা শিখবো। প্রথমে তো দেখো, যখন আমরা মেইনলি ভুলগুলো কোথায় হয় সেন্টেন্সে, যে সাবজেক্টের সাথে যখন ভার্বের সামঞ্জস্যটা হারিয়ে যায়, ঠিক আছে? এবার আমাদের বুঝতে হবে যে কোন সাবজেক্টের সাথে কিরকম ভার্ব বসে। একদম বেসিক থেকে দেখো, আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসাই, হি কাম হবে না হি কামস হবে? বলো তোমরা কতজন জানো এটা? হি কামস, ঠিক আছে? সবসময় মনে রাখবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? যেমন আই লিভ বা আই প্লে, ইউ প্লে, কিন্তু আমরা যদি হি বলি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লেস হয়ে যাবে, বা শি বলি প্লেস হয়ে যাবে, ইট প্লেস, এরকম ভাবে কিন্তু হয়। তাহলে হি এর সাথে কিন্তু যদি কখনো এরকম জাস্ট বেসিক ভার্বটা থেকে কোনো এস বা ইএস না থাকে, সেটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে একজন বোঝালে আমরা কামস বসাচ্ছি, কিন্তু থার্ড পারসন যদি প্লুরাল হয় মানে তারা, তাহলে কিন্তু কাম হবে। এই দের সাথে কোনোদিনও কিন্তু কামস হবে না, ঠিক আছে? এটা আমাদের বুঝতে হবে। এবার নাম্বার 3, এটা দেখো, রাম অ্যান্ড শ্যাম ইজ না আর কামিং। যখনই কোনো দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত, তার মানে দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে, দুজন ব্যক্তিকে বোঝালেই সেটা আর হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমরা এখানে দে কাম করছি, এখানে যদি দে আর কামিং মানে হতো, তাহলে কিন্তু আমরা আর করতাম, আর হি এর সাথে কি করতাম? কামিং থাকলে হি ইজ কামিং। তো সেরকমই রাম অ্যান্ড শ্যাম আর কামিং, ঠিক আছে? একদম ধৈর্য ধরে বসো, আস্তে আস্তে আমরা কিন্তু বেসিক টু অ্যাডভান্সড লেভেলে এগোবো। এর পরেরটা দেখো, যারা যারা করতে পারবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, বা তোমরা চেষ্টা করো, না জানালেও তোমরা দেখো যে কতটা পারছো। নাম্বার 4, মাই ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হ্যাভ না হ্যাজ কাম এসেছে। এবার এটা কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে? আমরা জেনেছি একজন ব্যক্তি বোঝালে কামস এস বসে, একের বেশি বোঝালে কিন্তু কাম কোনো এস বা ইএস বসে না। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে কি তিনটে ব্যক্তি বোঝাচ্ছে? না, এখানে কিন্তু যাকে ফ্রেন্ড বলছে সেই ফিলোসফার সেই গাইড, ঠিক আছে? একটা ব্যক্তিকেই এই তিনটে অ্যাডজেক্টিভ দেওয়া হচ্ছে, যে মাই ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড কোনো একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেই জন্য এই ক্ষেত্রে কিন্তু হ্যাজ হবে, ঠিক আছে? এই ধরনের সেন্টেন্স কিন্তু আসে এবং ভীষণ কনফিউজিং হয়, ঠিক আছে? তাই ভালো করে বুঝে নাও, মাই ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হ্যাজ কাম। এর পরেরটা দেখো, স্লো অ্যান্ড স্টাডি না, এটা স্টেডি, ঠিক আছে? স্লো অ্যান্ড স্টেডি, তুমি স্লো থাকো এবং স্টেডি, স্লো এবং স্টেডি থাকলে রেসটাকে জেতা যাবে। এবার এক্ষেত্রে এটা কিন্তু উইন্স হবে, কারণ মানে তোমাকে শুধু স্লো থাকলেও হবে না, শুধু স্টেডি থাকলেও হবে না, এই দুটো নিয়ে কিন্তু একটা আইডিয়া, ঠিক আছে? একটা আইডিয়া, কোনো একটা সিঙ্গুলার, কোনো একটা সিঙ্গেল আইডিয়া যদি বোঝায়,
দুটো কোনো শব্দ, তাহলে একটা সিঙ্গেল আইডিয়া যদি বোঝাচ্ছে না, তো ওই সিঙ্গেল আইডিয়াটাকে আমরা সিঙ্গুলার নাউন হিসেবে ধরে আমাদের যে ভার্ব সেটাকে কিন্তু এস রাখতে হবে। তাহলে এখানে দুটো সাবজেক্ট ধরলে চলবে না, আমাদের বুঝতে হবে এরা কিন্তু পৃথক মানুষ ছিল, মানে রাম অ্যান্ড শ্যাম কখনো দুজন এক না, এক ব্যক্তি না, সেই জন্য আমরা আর করেছি। বা দে যখন লিখছি তারা, কাম। কিন্তু এখানে যখন স্লো অ্যান্ড স্টেডি বোঝাচ্ছি তখন আমরা কোনো একটা আইডিয়াকে ডিনোট করছি, একটা সিঙ্গুলার থট বা সিঙ্গুলার আইডিয়াকে ডিনোট করছি, তাই জন্যে কিন্তু উইন্স বসছে। ঠিক আছে, আমরা জানি কখনো কোনো সিঙ্গুলার কিছু বোঝালে কিন্তু এস বা ইএস বসে। নাম্বার 6, পভার্টি অ্যান্ড মিজারি কাম বা কামস টুগেদার। এক্ষেত্রে পভার্টি একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন, মিজারিও একটা আনকাউন্টেবল নাউন, এবং দুটো ডিফারেন্ট জিনিসটাকে ডিনোট করছে। মানে পভার্টি আসলে মিজারিও আসে, ঠিক আছে, দুটো কিন্তু একসাথে বোঝাচ্ছে না। তোমাকে যদি রেসটা জিততে হয় তাহলে তোমাকে স্লো অ্যান্ড স্টেডি দুটোই হতে হবে, দুটো সিঙ্গুল মানে দুটো জিনিস একটাই থটকে ডিনোট করছে। কিন্তু এক্ষেত্রে পভার্টি কি, দরিদ্রতা, এবং মিজারি হচ্ছে দুঃখ দুর্দশা। এই দুটো জিনিস বলছে পভার্টি যখন আসে তখন এই দুঃখ দুর্দশাও আসে, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে, দুটোই আনকাউন্টেবল নাউন। এবং এরকম যদি দুটো ডিফারেন্ট জিনিস বোঝাচ্ছে তাহলে কিন্তু এখানে আমরা কাম করে দেবো, ঠিক আছে, তাহলে কিন্তু কাম হবে। তাহলে পভার্টি অ্যান্ড মিজারি দুটোই আনকাউন্টেবল নাউন, একসাথে বসলে কিন্তু আমরা এটাকে পৃথক সাবজেক্ট হিসেবে ধরবো, তাই জন্য এখানে কাম হয়ে যাচ্ছে। এরপর এটা দেখো, নাম্বার 7, রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস আর নাকি ইজ কামিং। এটা কি হবে? দেখো, রাম তার সাথে যদি অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস, তাহলে আমরা মুখ্য যে চরিত্র সেটা কিন্তু আমরা প্রথম সাবজেক্টটাকেই ধরবো, কারণ রাম এখানে মেন। এবার রামের সাথে বলছে যে রাম এবং তাদের প্যারেন্টসরা আসবে, তো রামই কিন্তু এখানে প্রধান চরিত্র, তাই রামকে আমরা মেন সাবজেক্ট হিসেবে ধরবো। তো এক্ষেত্রে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমরা পরের পার্টটাকে কিন্তু মানে অ্যাজ ওয়েল অ্যাজ এর যে পরের পার্টটা সেটাকে আমরা ধরবো না সাবজেক্ট হিসেবে, রামটাই কিন্তু কাউন্ট হবে, তাই জন্য রামের সাথে ইজ বসবে। রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ইজ কামিং, এখানে কিন্তু আর করলে ভুল হয়ে যাবে সেন্টেন্সটা। এবার নাম্বার 8, দ্য ক্যাপ্টেন along with the sailors was nowhere drowned। ভালো করে বোঝো, ক্যাপ্টেন along with the sailors, সমস্ত সেলার্সদের সাথে, নাবিকদের সাথে ডুবে গিয়েছিল। এবার এখানেও কিন্তু ক্যাপ্টেন হচ্ছে এখানে প্রধান সাবজেক্ট, ঠিক আছে, মেন সাবজেক্ট, তার সাথে along with the বলে সেলার্স বলেছে, বাকি সেলার্সদের সাথে, তাহলে আমরা কিন্তু সাবজেক্ট হিসাবে ক্যাপ্টেনকেই ধরবো, along with এর পর যে সেলার্স এর পার্টটা সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো না। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, along with, এগুলোর সাথে কিন্তু যে পরের যে সাবজেক্ট সেগুলোকে আমরা ধরবো না, আমরা মেন সাবজেক্টটাকে ধরবো। এটা যেহেতু সিঙ্গুলার তাই আমরা was করব, ঠিক আছে। The captain along with the sailors was drowned. Number 9, either Ram or his friends has না have come। এবার এটা ভালো করে বোঝো, এতক্ষণ আমরা কি করলাম, as well as বা along with এর ক্ষেত্রে আমরা এটাকে প্রধান সাবজেক্ট হিসেবে ধরছিলাম, যেহেতু এগুলো সিঙ্গুলার তাই আমরা এগুলোর সাথে ইজ বসালাম, ঠিক আছে, ক্যাপ্টেনও সিঙ্গুলার তাই তো, সেটার সাথে আমরা was বসালাম। কিন্তু either Ram or his friends, এক্ষেত্রে এই যে ভার্বের যে সবথেকে নিকটতম যে সাবজেক্ট সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করব, ঠিক আছে, তাহলে ভার্বের নিকটতম সাবজেক্টকে ফ্রেন্ডস, তাহলে এইটা যদি সাবজেক্ট হিসেবে ধরি, ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, তাহলে আমরা শিখেছি আজকে যে প্লুরালের সাথে সবসময় কিন্তু হ্যাভ হবে, ঠিক আছে, আমরা এক্ষেত্রে শিখেছি আর হবে, কাম হবে, মানে হ্যাভ হ্যাজ এর মধ্যে কিন্তু হ্যাভ সবসময় আমরা জানি প্লুরালের সাথে বসে, তাহলে
এই ফ্রেন্ডসের সাথে হ্যাভ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভার্বের নিকটতম, এই অ্যারোটাকে মনে রাখবে যে আইদার রাম অর হিজ ফ্রেন্ডস হ্যাভ কাম। তাহলে এই ভার্বের নিকটতম সাবজেক্ট কোনটা? ফ্রেন্ডস। ফ্রেন্ডস যেহেতু প্লুরাল তাই আমরা এখানে হ্যাভ করছি, ঠিক আছে, হ্যাভ কাম। আচ্ছা, আমাকে একটু বলবে নাম্বার 10টা কি হবে? এটা কিন্তু তোমাদের জন্য রইল। neither Ram or Sham have or has come, এটা কি হবে অবশ্যই কিন্তু যারা পারবে কমেন্ট বক্সে কিন্তু জানিও। চলো নেক্সট কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিই। আগের যে সেন্টেন্সগুলো ছিল সেখানে আমরা মেইনলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে সেন্টেন্স কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমরা দেখছিলাম। এবার কিন্তু আমরা কয়েকটা সেন্টেন্স নিয়ে নিয়েছি। এটা তোমরা একটা করে সেন্টেন্স আমি পড়বো এবং তোমরা কিন্তু গেস করবে যে সেন্টেন্সটা ঠিক নাকি ভুল। গেস করবে মানে সেন্টেন্সটা পড়ে বুঝবে যে সেন্টেন্সটা ঠিক নাকি ভুল, এবং ভুল হলে কোথায় ভুল, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা পড়ো সেন্টেন্সগুলো এবং বোঝার চেষ্টা করো, এবং ভুল থাকলে আমি কিন্তু সেটা তোমাদেরকে শেখাবো। চলো এক এক করে দেখে নিই। নাম্বার 11, both of them did not visit the temple. বলো তো সেন্টেন্সটা ঠিক নাকি ভুল? both of them did not visit the temple, ঠিক আছে, কেউই টেম্পল ভিজিট করেনি। একটা জিনিস মাথায় রাখবে, যদি ডিড নট থাকে, নেগেটিভ সেন্টেন্স থাকে, সেখানে বোথের প্রয়োগ কিন্তু হয় না। বোথ সবসময় কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু বসে, ঠিক আছে। তাহলে ডিড নট ভিজিট যখন টেম্পল ভিজিট করেইনি, সেখানে আমরা বোথ লিখবো না, আমরা কি লিখবো? neither of them, neither of them। এবার neither of them যখন লিখেই ফেলছি, did not কথাটা আর আনবো না, ভিজিটটা ভিজিটেড হয়ে যাবে, neither of them visited the temple, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিচ্ছি, ম্যাথমেটিক্স আর an ইন্টারেস্টিং সাবজেক্ট। আচ্ছা, ম্যাথমেটিক্সে এটা প্লুরাল আছে। এবার বলো যে এটার সাথে আর an ইন্টারেস্টিং সাবজেক্ট, সেন্টেন্সটা ঠিক নাকি ভুল? দেখো সেন্টেন্সটা কিন্তু ভুল, ঠিক আছে। ম্যাথমেটিক্সে এস থাকুক না কেন, এটা কিন্তু একটা সাবজেক্টকে ডিনোট করছে, ঠিক আছে। অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, তাই এটার সাথে সবসময় ইজ বসবে। ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। নাম্বার 13, দ্য হার্ড অফ কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, সেন্টেন্সটা ঠিক নাকি ভুল, এবং কোথায় সেই ভুলটা বা ঠিক থাকলেও কি মানে কেন ঠিক সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। হার্ড অফ কাউজ, আচ্ছা এখানে প্লুরাল আছে বলে এখানে আর আছে, এটা কি ঠিক? তাহলে না, এটা কিন্তু ঠিক না। দেখো হার্ড অফ কাউজ এটা কিন্তু কালেকটিভ নাউন, ঠিক আছে। যখনই এরকম কালেকটিভ নাউন বোঝাবে হার্ড অফ কাউজ, তো সেক্ষেত্রে এটা কিন্তু ইজ হয়ে যাবে। দ্য হার্ড অফ কাউজ এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে নেব, তার সাথে ইজ বসবে, ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। নাম্বার 14 দেখো, দ্য জুরি ইজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। আচ্ছা এবার দেখো সেন্টেন্সটা ঠিক নাকি ভুল। জুরি হচ্ছে বিচারক মণ্ডলী, তাই তো, বিচারক মণ্ডলী, এবং তারা তাদের ওপিনিয়নে কিন্তু মতামত দিয়েছে পৃথকভাবে। তাই এরকম যদি কিছু মিন করে যে তারা কিন্তু ডিফারেন্ট ওপিনিয়ন দিয়েছে, ঠিক আছে, তার মানে তাদের ওপিনিয়ন ডিফারেন্ট, তার মানে তারা কিন্তু পৃথকভাবে যেহেতু দিয়েছে না তাদের, তাই সাবজেক্টটাকে আমরা কিন্তু প্লুরাল হিসেবে ধরবো, ঠিক আছে, একজন হিসেবে আমরা ধরবো না, মাল্টিপল ক্যারেক্টার, তাই তো, তাদের মাল্টিপল ওপিনিয়ন্স, তো সেই জন্য এটার সাথে কিন্তু সবসময় আর বসবে, ঠিক আছে। দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। চলো নাম্বার 15, 10 miles are a long distance to cover on foot, এখানে সেন্টেন্সটা ঠিক নাকি ভুল? মাইলস থাকুক বা না থাকুক, 10 মাইলস কিন্তু আমরা একটাই সংখ্যা হিসেবে ধরবো, ঠিক আছে। এরকম নাম্বার যদি থাকে 5 মাইলস, 10 মাইলস, 20 মাইলস, সম্পূর্ণটা কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো, তাই এটাকে ইজ বলতে হবে। 10 মাইলস এর সাথে ইজ বসবে। 10 miles is a long distance to cover on foot. Number 16 দেখো, if he was rich he would help others। আচ্ছা প্রথমত এই জায়গাগুলোতে একটু গ্যাপ আছে, কারণ আমি দুটো করে অপশন রেখেছিলাম প্রথমে, তারপরে ভাবলাম যে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একবার করিয়ে দিয়েছি, এবার তোমাদেরকে একটু সেন্টেন্সে কিভাবে মানে স্পট করতে হয় এররগুলো সেটা
সেইভাবে শেখাই। তাই জন্য আমি অপশানগুলো মুছে দিয়ে জাস্ট একটা করে শব্দ লিখেছি, যাতে তোমরা প্র্যাকটিসটা হয়, যে সেন্টেন্সটা পড়ে বোঝার যেটা ঠিক না ভুল, বা ভুল হলেও কোন জায়গাটাতে ভুল। নাম্বার 16, আচ্ছা, সে যদি রিচ হতো সে অন্যদেরকে হেল্প করতো। এই যে ইফ দিয়ে যে সেন্টেন্সগুলো থাকে, মানে যদি এটা হতো, যদি ওটা হতো, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে কিন্তু ওয়াজ বসাবো না। সাবজেক্ট এর সাথে ওয়াজই বসে জেনারেলি, কিন্তু কোনো রকম পসিবিলিটি যদি, সম্ভাবনা বোঝায় এরকম কোনো সেন্টেন্স যদি হয়, তাহলে সেটার সাথে ওয়্যার বসবে। ইফ হি ওয়্যার রিচ হি উড হেল্প আদার্স, মানে সে তো নয় এখন রিচ, আমরা কল্পনা করছি, ইমাজিন করছি যে সে যদি হতো, তাই সেক্ষেত্রে এই ওয়্যার দিয়ে আমরা ইমাজিনেশন বোঝাচ্ছি, বা পসিবিলিটি যদি হতো আর কি, কিন্তু সে না। নাম্বার 17, a number of boys was present। দেখো, এটা তো দেখে ঠিকই মনে হচ্ছে a number of boys, এরকম সিঙ্গুলার ব্যাপারটা আছে, তার সাথে was বসেছে, কিন্তু না, সেন্টেন্সটা কিন্তু ভুল। আর নাম্বার অফ বয়েজ বলতে অনেকগুলো ছেলের কথা বলা হচ্ছে, মাল্টিপল বয়েজ এর কথা বলা হচ্ছে, ঠিক আছে, মানে অনেকগুলো, a lot of boys। আর নাম্বার অফ বয়েজ মানে হচ্ছে a lot of boys, মানে প্লুরাল বুঝতে হবে, তাই জন্য এটার সাথে কখনো was বসবে না। আর নাম্বার অফ বয়েজ এর সাথে সবসময় where বসবে বা আর বসবে। আর নাম্বার অফ বয়েজ were present। নাম্বার 18, the number of boys, ভালো করে বোঝো, একটুখানি তফাৎ, জাস্ট a নাম্বার, the number of boys are 50। এবার এই যে the number of boys are 50, এখানে কিন্তু আর হবে না, is হবে। এবার তোমরা ভাববে যে কেন শুধু আর a নাম্বার অফ বয়েজ আর the number of boys এর মধ্যে তফাৎটাই বা কি? দেখো, a number of boys were present মানে হচ্ছে অনেকগুলো ছেলে প্রেজেন্ট ছিল, কিন্তু দ্য নাম্বার অফ বয়েজ তার মানে হচ্ছে ছেলেদের সংখ্যা। কত সংখ্যা? 50, 70, 80, 100, যাই হোক না কেন, সংখ্যাটাকে কিন্তু ডিনোট করছে, যে সেখানে কটা ছেলে প্রেজেন্ট ছিল, সংখ্যা। এখানেও যেমন সংখ্যা বোঝাচ্ছিল, তাই আমরা ইজ লিখলাম যে 10 miles is a long distance, তেমনি আমরা বলতেই পারি যে দ্য নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস ওয়াজ 50 বা 100 বা 75, এরকম ভাবে ওটা কিন্তু জাস্ট নাম্বারটাকে ডিনোট করছে বলে এখানে ইজ লিখছি। বয়েজটা কিন্তু এখানে সাবজেক্ট না, এখানে হচ্ছে নাম্বার কথাটা সাবজেক্ট। দ্য নাম্বার অফ বয়েজ ইজ 50। আশা করি বোঝা গেছে। এই জায়গাগুলো কিন্তু ভীষণ কনফিউজিং, তাই জন্য বলে দিচ্ছি। নাম্বার 19 এ দেখো, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এই সেন্টেন্সটা ঠিক নাকি ভুল? এই সেন্টেন্সটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এই অলটা যদি কোনো একটা ধারণা, কোনো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝায়, ঠিক আছে, যে সব কিছুই ভালো, যার শেষ ভালো, যার সব ভালো, সেটা যদি বোঝাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে, তাহলে কিন্তু সেটার সাথে ইজ বসছে, সেটা কিন্তু একটা সিঙ্গুলার নাউন হিসেবে কাজ করছে। তাই আমরা কি লিখছি? অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এবার আমরা নাম্বার 20টা দেখব। অল ইজ ওয়েল অ্যাট হোম। তোমরা ভাববে যে ঠিকই আছে, তাই তো, উপরেরটাও ছিল অল, তাই আমরা ইজ ওয়েল করেছি, এবং নিচেরটাতেও অল ইজ ওয়েল অ্যাট হোম, ঠিকই আছে। কিন্তু না, এক্ষেত্রে কিন্তু ইজ হবে না, এক্ষেত্রে আর হবে। কেন হবে? ভালো করে মন দিয়ে শোনো। এখানে কি বোঝাচ্ছে? অল আর ওয়েল অ্যাট হোম, বাড়িতে সবাই ভালো আছে। তাহলে সবাই বলতে কাকে বোঝাচ্ছে? কোনো মানুষজনকে বোঝাচ্ছে, তাই তো। মানুষজন বোঝাচ্ছে মানেই হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, সিএন, কাউন্টেবল নাউন মানে গোনা যায় মানুষ। তাহলে বাড়িতে প্রত্যেকে ভালো আছে, মানে প্রত্যেক মানুষ ভালো আছে সে, তাহলে আমরা কাউন্টেবল নাউন যেহেতু, সেটাকে আমরা প্লুরাল হিসেবে নেব, তাই ঠিক আছে। অল যখন কাউন্টেবল নাউনকে ডিনোট করবে, তার সাথে আর বসছে, মানে অল আর ওয়েল অ্যাট হোম। কিন্তু অল যদি আনকাউন্টেবল নাউনকে ডিনোট করে, তাহলে কিন্তু সেটার সাথে ইজ বসবে, মানে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এইটুকুনি, এবং কারেকশন অফ এরর, এই নিয়মগুলো আশা করি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ক্লাসটা। এটা অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, আর সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করো, যেহেতু একদম এইচএস দোরগোড়া এসেই আছে। ভালো থেকো অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।